কিন্তু এইবার পহেলগামের এই ঘটনা ঘটার পরে এইবারও বিজেপি চেষ্টা করেছে। আপনারা দেখলেন প্রথম দিন থেকে, ঘটনা ঘটার মুহূর্ত থেকে। আজকে 22 তারিখে ঘটনা ঘটেছিল, আজকে 2রা মে, 10 দিন পার করে আজকে 11 দিন শেষ হতে চললো। এখনো পর্যন্ত এত বড় বড় কথা, কিন্তু যে জঙ্গিগুলো, যে 4 জন জঙ্গি আমাদের 26 জন ভারতবাসীকে খুন করলো, এখনো পর্যন্ত একজন জঙ্গি গ্রেপ্তার হয়নি, একটা জঙ্গি এখনো পর্যন্ত গুলিতে মরেনি। আমি গতকাল একটা আলোচনায় বলেছিলাম, আজকে এখানে দাঁড়িয়েও বলছি, এখন আমাদের এই মিটিংটা চলতে চলতে যদি খবর আসে ওখানে যারা ধর্মের নাম করে টুরিস্টদেরকে খুন করেছে সেই জঙ্গিগুলো এই মুহূর্তে এনকাউন্টারে মরে পড়ে আছে কাশ্মীরের উপত্যকায়, আমরা সবাই এখানে খুশি হব। আমরা সবাই চাই ওই জঙ্গিগুলো শাস্তি পাক, তারা গ্রেপ্তার হোক, তাদের এনকাউন্টার হোক, আমরা কে না চাই। কিন্তু ঘটনা হচ্ছে 11 দিন হয়ে গেছে, এখনো সেটা হয়নি। কারা তাদেরকে মদত দিল? বর্ডার থেকে 250 কিলোমিটার দূর অব্দি কি করে 4টে লোক ঢুকে আসলো? 10-15 দিন দিয়ে ধরে বন্দুক নিয়ে ঘুরে গেল। আপনারা যারা কাশ্মীরে বেড়াতে গেছেন আপনারা জানেন, কাশ্মীর এমন একটা জায়গা, 2 কিলোমিটার অন্তর অন্তর আর্মির চেকপোস্টে ব্যাগ থেকে বার করে ক্যামেরার বাক্স খুলে ক্যামেরা চেক করা হয় তার মধ্যে কোনো বোম আছে কিনা। কোন টুরিস্ট 2-2.5 কিলোমিটার অন্তর অন্তর আর্মির চেকিং এড়িয়ে একটা সাধারণ ডিএসএলআর ক্যামেরা নিয়ে যেতে পারবে না। সেখানে রাইফেল দিয়ে, AK-47 রাইফেল দিয়ে কি করে 4 জন জঙ্গি 15 দিন ধরে ঘুরে বেড়ালো গোটা কাশ্মীর, তার কোনো উত্তর পেলাম না। কেন ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো জানতে পারলাম না। মাঝখান থেকে ঘটনাটা ঘটার পরের মুহূর্ত থেকে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার বদলে, পাকিস্তানের মদত পাওয়া জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার বদলে গোটা ঘটনাটাকে ব্যবহার করা হচ্ছে ভারতের মধ্যে যে রাজনৈতিক দলগুলো বিজেপির শত্রু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষ যাদেরকে বিজেপি আরএসএস নিজের শত্রু মনে করে তাদের বিরুদ্ধে প্রচার করার জন্য, তাদের বিরুদ্ধে রাজনীতি করার জন্য ঘটনাটাকে ব্যবহার করা হচ্ছে। আমরা চাই দেশের সরকারের পাশে থাকতে, কিন্তু দেশের সরকার কি 140 কোটি ভারতবাসীকে নিজের পাশে চায়? আজকে এত কিছুর পরে, মোদির এই ইমেজে ধাক্কা খাওয়ার পরে ওইটাকে আড়াল করার জন্য এই রাজনীতি ওদেরকে করতে হচ্ছে। আর সেই রাজনীতির বলি হচ্ছে কে? যে জঙ্গিগুলো মানুষগুলোকে মারলো এখনো পর্যন্ত তাদের টিকি সুদা বললো না কেউ, এখনো পর্যন্ত জঙ্গিগুলো ধরা বললো না। মাঝখান থেকে হরিয়ানায় একজন গরিব একজন বিরিয়ানি বিক্রেতা, কোনো বড় রেস্টুরেন্টে না, রাস্তার ধারে একটা হাড়ি নিয়ে বিরিয়ানি বিক্রি করতেন, একটা গরিব মানুষ, সে মুসলমান বলে তাকে গিয়ে খুন করলো কতগুলো বিজেপির লোক, তাকে গিয়ে খুন করলো যে তুই মুসলমান, পহেলগামে তোরা মেরেছিস, তাই এখানে আমি তোকে খুন করলাম। এই জিনিস দেখতে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ নজরুল ইসলামের বাংলায়, যে একজন গর্ভবতী মহিলা ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গেছেন, ডাক্তার তাকে বলছে তুমি মুসলমান, তোমার আমি চিকিৎসা করবো না পহেলগামের প্রতিবাদে। এই অবস্থায় নেমে এসছে, এই অবস্থায় দাঁড়িয়েছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থা কেন ব্যর্থ হলো সেইটাকে নিয়ে প্রশ্ন করছে বলে গোটা দেশে 100-র উপর সাংবাদিক, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে, মামলা হয়ে গেছে। একটার পর একটা ডিজিটাল চ্যানেল, আপনারা জানেন এখন যখন কর্পোরেট মিডিয়া বিক্রি হয়ে গেছে পয়সা নিয়ে, বিজ্ঞাপনের পয়সা নিয়ে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে গদি মিডিয়া, তখন যে স্বাধীন সাংবাদিকরা বিজেপির বিভিন্ন পলিসির বিরুদ্ধে কথা বলে এসছে, প্রশ্ন করে এসছে, আদানির ব্যবসার বিরুদ্ধে, বিজেপির অর্থনীতির বিরুদ্ধে, দেশে বেকারি বাড়ছে তার প্রতিবাদে যারা কথা বলে এসছে, এই বেলা পহেলগামকে অজুহাত করে সেই ইউটিউব চ্যানেলগুলো সরকার বন্ধ করে দিচ্ছে, ওখানে জঙ্গিগুলো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা বলুন, এরা আমাদের দেশের মানুষের প্রতিবাদ করে, এরা আমাদের দেশের মানুষের বদলা নেবে? এই সরকার আমাদের দেশের মানুষের সুরক্ষার দায়িত্ব নেবে? এই এদের মানসিকতা। আর তার পরিণতি কি? কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, আপনারা জানেন কাশ্মীরের পুলিশ রাজ্য সরকারের হাতে নেই। দিল্লির মতো কাশ্মীরেও পুলিশ কেন্দ্রের অধীনে, হোম মিনিস্ট্রির অধীনে, রাজ্যপালের অধীনে, রাজ্যপালের মারফত সেই পুলিশ চলে। কয়েকদিন আগে অব্দি কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন ছিল। রাষ্ট্রপতি শাসন অর্ধেকটা তুলে রাজ্যটাকে দুভাগে ভেঙে লাদাখকে আলাদা করে কাশ্মীরে একটা আধা খেঁচা সরকার তৈরি করা হয়েছে, কিন্তু সরকারের হাতে পুলিশ নেই। ওমর আব্দুল্লাহর কিচ্ছু করার ছিল না, কোনো ক্ষমতা নেই এখানে কিছু করার। তারপরও কাশ্মীরের সেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমাদের কিছু করার ছিল না, আমাদের হাতে পুলিশ নেই, আমাদের হাতে নিরাপত্তার দায়িত্ব নেই, আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই।
আমি ওমর আব্দুল্লাহ আমি কাশ্মীরের মুখ্যমন্ত্রী, আমার নিজের নিরাপত্তার দায়িত্ব আমার হাতে নেই। আজকে আমার সিকিউরিটি গার্ডও কেন্দ্র সরকারের অধীনে। যদি আমায় কালকে কেউ খুন করতে আসে, আমি বাঁচবো কি বাঁচবো না সেটা ঠিক করবে আমার নিজের পুলিশ নয়, কেন্দ্রের পুলিশ। আমার কিচ্ছু করার নেই। তবু আমি এই ঘটনার জন্য লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। আমার রাজ্যে মানুষগুলো এসেছিলেন, তারা আর ফিরতে পারলেন না, তারা আমার রাজ্যের অতিথি ছিলেন। আমরা চাই কাশ্মীর ফুল স্টেটহুড পাক। কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা চাই, আমরা বারবার করে বলে এসেছি কেন্দ্রের হাতে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত নয়, রাজ্যের হাতে পুলিশকে ফিরিয়ে দেওয়া হোক। এই ঘটনা আবার প্রমাণ করলো আমাদের দাবি ন্যায্য। কিন্তু আজকে এই তারিখে বিধানসভায় দাঁড়িয়ে এই ঘটনাটাকে ব্যবহার করে অজুহাত হিসেবে আমি পুলিশকে নিজের হাতে ফেরত চাইব না। কেননা এই ঘটনাকে ব্যবহার করে আমি রাজনীতি করতে চাই না, আমি লজ্জিত। যে লোকটার কিচ্ছু করার ক্ষমতা নেই সে দাঁড়িয়ে বলছে আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। আর যে লোকটা ইন্টেলিজেন্স, পুলিশ, মিলিটারি, এনআইএ সবকিছু নিয়ে বিশ্বগুরু হয়ে বসে আছে, যে নাকি একটা ফোন করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেয়, কিন্তু নিজের দেশে 4 জন টেররিস্টকে থামাতে পারছে না, তার ক্ষমা চাওয়ার নাম নেই, তার লজ্জা পাওয়ার নাম নেই, তার দোষ স্বীকার করা, দায় স্বীকার করা, ব্যর্থতা স্বীকার করার নাম নেই। এত বড় একটা নির্লজ্জ বেহায়া। এর আগে যখন পুলওয়ামার ওই হামলা হয়েছিল, আপনাদের মনে আছে বিয়ার গ্রিলসের সঙ্গে দাঁড়িয়ে ওখানে প্রমোশনাল এপিসোড শুট করছিল। আর এখন পেহেলগামের এই মৃত্যু মিছিলের পরে গোটা দেশের রাজনৈতিক দলের নেতারা, আমাদের পার্টি থেকে বিকাশ ভট্টাচার্য গেছিলেন, আরো বিভিন্ন দলের নেতারা, বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, সবাই মিলে ছুটে গেছে দিল্লিতে সরকারের পাশে দাঁড়াবে বলে। আর সরকারের মাথা প্রধানমন্ত্রী নিজেই নেই। সে বাবু কি করছে না, বিহারে গিয়ে ভোটের প্রচার করছে। এরা দেশ চালাবে? এরা আমাদেরকে দেশপ্রেম শেখাবে? ওরা বলছে কাশ্মীরে, দেখি আবার সেই দিন থেকে ফেসবুকে পোস্ট করছে যে সেলিম আর সুজন যদি একসঙ্গে কাশ্মীরে যেত, সিপিএম এত ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেলিম আর সুজন যদি একসঙ্গে কাশ্মীরে যেত, জঙ্গিরা এসে কলমা পড়তে বলতো, সেলিম কলমা পড়ে বেঁচে যেত, সুজন কলমা পড়তে পারতো না, মরে যেত, জঙ্গিরা গুলি করে দিত। কিন্তু বিজেপির বন্ধুদেরকে বলছি আপনাদের জন্য একটা সুখবর আছে। হতে পারে জঙ্গিদের উপর তো আমাদের কন্ট্রোল নেই, হয়তো সত্যি সেলিম সুজন যেত, সুজন চক্রবর্তী কলমা পড়তে পারতো না, জঙ্গিদের কথা অনুযায়ী সুজন চক্রবর্তীকে গুলি করে দিত। কিন্তু যদি মোহাম্মদ সেলিম আর শুভেন্দু অধিকারী একসঙ্গে কাশ্মীরে যেত, আর জঙ্গিরা এসে বলতো কলমা পড়ো, মোহাম্মদ সেলিম কত ভালো কলমা পড়তে পারেন জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী আজ থেকে 3 বছর আগে পর্যন্ত আপনারা জানেন ওই টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে গিয়ে কলমা পড়ে 3 বাটি গরুর মাংসকে ছবি পোস্ট করতো, শুভেন্দু অধিকারী দিব্যি কলমা পড়ে বাড়ি ফেরত চলে আসতো। করে আমাদেরকে বলছে ওরা ধর্ম জিজ্ঞেস করে করে খুন করেছে 26 জন পর্যটককে, তারপরে আমরা কেন ধর্ম নিরপেক্ষতার কথা বলবো? আমরা কেন একটা ধর্মের মানুষকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করব না? মুসলমানকে কেন আমরা সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করব না, যেখানে মুসলিম জঙ্গি এসে ধর্ম জিজ্ঞেস করে করে 26 জন হিন্দুকে খুন করেছে? আমরা বলছি আরে নরেন্দ্র মোদী, পাকিস্তানের পাঠানো মুসলিম জঙ্গিরা এসে ধর্ম জিজ্ঞেস করে 26 জন হিন্দুকে খুন করেছে, আর আপনি নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ধর্ম জিজ্ঞেস করে 790 জন মুসলমান মানুষকে খুন করেছেন, নিরপরাধ মুসলমানকে খুন করেছেন। কিন্তু মোদী খুনি বলে, মোদী দাঙ্গাবাজ বলে পৃথিবীর সব হিন্দু খুনি, সব হিন্দু দাঙ্গাবাজ হয়ে যায় না। সাধারণ হিন্দু মানুষ, সাধারণ খেটে খাওয়া হিন্দু মানুষ, মোদীর পাপের দায় তাদের নয়। এই যে এখন দেখবেন শুভেন্দু অধিকারীর মাথায় উকুন হলে এনআইএ তদন্ত চায়। আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা যখন ঘটছে তখনই আমাদের দেশের সেই এনআইএ আদালতে অ্যাপিল করেছে প্রজ্ঞা সিং ঠাকুর বলে বিজেপির নেত্রী, বিজেপির এমপি ছিলেন কদিন আগে অব্দি, মালেগাঁও বিস্ফোরণের মূল চক্রান্তকারী প্রজ্ঞা সিং ঠাকুরের ফাঁসি চেয়েছে এনআইএ, কোন বিরোধী দল পরিচালিত সংগঠন নয়, শুভেন্দু দিলীপ ঘোষের প্রিয় সংগঠন এনআইএ প্রজ্ঞা সিং ঠাকুরের ফাঁসি চেয়েছে। প্রজ্ঞা সিং ঠাকুর মালেগাঁও বিস্ফোরণ করেছে বলে একজন সাধারণ হিন্দু মানুষ সন্ত্রাসবাদী হয়ে যায় না, তেমন 4 জন জঙ্গি এসে ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে বলে কোন সাধারণ মুসলমান মানুষ সন্ত্রাসবাদী হয়ে যায় না। হ্যাঁ ঠিক কথা,
মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে ইসলামিক দাঙ্গাবাজরা। আর এই বাংলার মাটিতে তার কয়েক বছর আগে আসানসোলে ইমাম রশিদির ছেলেকে খুন করেছে হিন্দুত্ববাদী দাঙ্গাবাজরা। ইমাম রশিদির ছেলেকে হিন্দুত্ববাদী দাঙ্গাবাজরা খুন করেছে বলে সব হিন্দু খারাপ হয়ে যায় না, ওটা সব হিন্দুর দোষ হয়ে যায় না। তেমন হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যে ইসলামিক দাঙ্গাবাজরা খুন করেছে তাদের পাপে কোনো সাধারণ মুসলমান পাপী হয়ে যায় না। তো এদের রাজনীতি কি? জঙ্গিরা কেন ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে? আর জঙ্গিরা যখন ধর্ম জিজ্ঞেস করে হিন্দু মানুষকে খুন করেছে, সেই খুন দেখে যখন শুভেন্দু অধিকারী আর সুগেন্দ্র মজুমদাররা এখানে বসে বাতালাবাজি করছিল, আর এই 26 জন হিন্দু মানুষের খুন দেখে যখন মোদী গিয়ে বিহারে ভোটের প্রচার করছিল, তখন ওই 26 জন হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ দিয়েছে আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ। ঝন্টু আলী শেখ তখন মোদির মতো ভোট প্রচারে যায়নি, কাশ্মীরি জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গেছে, গুলির লড়াই করেছে, জঙ্গিদেরকে মেরেছে, নিজে বুকে বুলেট নিয়ে জঙ্গিদের গুলিতে মরেছে আমাদের বাংলার ছেলে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া ঝন্টু আলী শেখ, হিন্দু পর্যটকদের হয়ে বদলা নিতে গিয়ে। আর এই নোংরাগুলো কি লোকগুলো কি করলো? তার আগের দিন আপনারা দেখেছেন এই পাটুলির বিধান অধিকারী বলে এক মানুষ, একজন এখানকার আমাদের এক সহনাগরিক, তিনি গেছিলেন কাশ্মীরে, বিদেশে থাকেন, চাকরি করেন, এসছিলেন, বেড়াতে গেছিলেন কাশ্মীরে, তাকে খুন করলো জঙ্গিরা। তার স্ত্রী ফিরলেন, মাঝ রাত্রিবেলা এয়ারপোর্টে গিয়ে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে ডান্স বাংলা ডান্স করছে। আমি সেদিনের এয়ারপোর্টের এই দৃশ্যগুলোর বর্ণনা করতে চাই না, কেন যে ভদ্রমহিলা তার কয়েক ঘন্টা আগে তার স্বামীকে ওইরকম ভাবে খুন হতে দেখেছেন, ছোট একটা বাচ্চা চোখের সামনে তার বাবাকে ওইভাবে গুলি করে মারা হলো, তাদের সামনে তাদেরকে দাঁড় করিয়ে রেখে কেউ ওই নোংরামি করতে পারে। এখন তার নোংরামি বর্ণনা দিতে গেলেও এই স্বামীহারা ভদ্রমহিলা, বাবাকে খুন হতে দেখা বাচ্চা, তাদের নামটাও এখানে বারবার করে উল্লেখিত হবে, তাদেরও কথা চলে আসবে। আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা কুণাল ঘোষ নই। ওই ভদ্রমহিলাকে নিয়ে যে নোংরামি তৃণমূল কংগ্রেস করেছে আমরা করতে পারি না, তাই আমরা ওই কথার মধ্যে যাচ্ছি না। শুভেন্দু অধিকারীকে গালাগাল দেওয়ার অনেক সুযোগ পাবো, অন্য বিষয়ে দেবো, কিন্তু তার ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না এই কারণে। কিন্তু কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলছি, তখন মাঝরাত্রিবেলা এয়ারপোর্টে গিয়ে ডান্স বাংলা ডান্স করতে পারলো, আর আমাদের বাংলার একটা ছেলে সেনাবাহিনীর জওয়ান জঙ্গিদের গুলিতে মরে গেল, তার মৃতদেহ প্রথমে কাশ্মীর থেকে দিল্লি আসলো, কোনো ভারত সরকারের কোনো মন্ত্রী সেখানে নেই। মৃতদেহ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে আসলো, 24 ঘন্টা আগে গিয়ে ওখানে শুভেন্দু নৃত্যানুষ্ঠান করে এসছে। 24 ঘন্টা পরে গেল। এত বড় বড় বিজেপির নেতা, মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির উদ্বোধন করলে ওখানে বউ নিয়ে চলে যেতে পারে, তোমার শহীদের মরদেহ ফিরলো, একটা নেতা নেই বিজেপির ওখানে। তার মৃতদেহকে ওখান থেকে বার করে ব্যারাকপুরে আরবি ব্যারাকে নিয়ে যাওয়া হলো রাত্রিবেলা, সারা রাত ওখানে ছিল। ব্যারাকপুরে সেদিন পর্যন্ত বিজেপি সাংসদ ছিল অর্জুন সিং। এখন ব্যারাকপুরে বোম পড়ুক, গুলি চলুক, পুকুর ভরাট হোক, যেখানে যা হোক না কেন বিজেপির লোকের নাম শুনতে পাবেন, কিন্তু এই শহীদের মরদেহ ব্যারাকপুরের আর্মি ক্যান্টনমেন্টে গেল, কোন বিজেপি নেতার দেখা নেই। তার মৃতদেহ পরের দিন ব্যারাকপুর থেকে নিয়ে যাওয়া হলো, ব্যারাকপুর থেকে তেহট্টয় তার বাড়িতে, গোটা রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপির এমপি পার করে নিয়ে যাওয়া হলো, সেখানে কোনো বিজেপির নেতা নেই, না শুভেন্দু অধিকারী, না সুকান্ত মজুমদার, কেউ না। মাঝখান থেকে সেখানকার এক বিজেপি কর্মী, সাধারণ বিজেপি কর্মী, তার খারাপ লেগেছে এটাকে দেখে, সে সেখানকার বিজেপির সভাপতিকে ফোন করছে, কৃষ্ণনগর উত্তর জেলার সভাপতি, তাকে ফোন করে জিজ্ঞেস করছে যে এখানে ঝন্টু আলী শেখের বডিটা এলো, সিপিএম এর লোকেরা এসছে মালা দিচ্ছে, তৃণমূলের নেতারা এসছে, এমএলএ এমপি এসছে মালা দিচ্ছে, কংগ্রেসের নেতারা আছে, আমাদের কেউ যাবো না, আমরা মালা দেবো না, আমাদের কেউ আসবে না। জঙ্গিদের গুলিতে খুন হওয়া একজন ভারতীয় সেনার এক জওয়ানকে নিয়ে বিজেপি সভাপতি বলছে, সেই কল রেকর্ড আপনারা অনেকে শুনেছেন, আমার বিশ্বাস আপনারা প্রায় সবাই শুনেছেন, তাহলে মুসলমান মরে গেছে, ছাড়ো তো, ওখানে গিয়ে মালা দিয়ে কি হবে, ওখানে গিয়ে। এই হচ্ছে ভারতের জন্য, দেশের জন্য প্রাণ দেওয়া একজন শহীদকে নিয়ে এদের মনোভাব। এরা আমাদের দেশ চালাবে?
এরা আমাদের দেশ শাসন করবে? আপনারা দেখলেন